আসসালামু আলাইকুম। উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 1। লেখনীতে ফারজানা মনি। খানবাড়িতে আজ খুশির জোয়ার। আজ খানবাড়ির মেজকর্তা মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানভীর খানের বিয়ে। খানবাড়ির প্রতিটি কোণায় কোণায় আজ আলোকসজ্জায় সজ্জিত। অনুষ্ঠানের কোথাও কোনো কৃপণতা রাখেনি আলী আহমেদ খান এবং মোজাম্মেল খান। বাড়িতে বিয়ের আমেজ, কিন্তু বাড়ির বড় ছেলে সাজ্জাদুল খান আবিরের কোনো খবর নাই। তার ফোনটাও বন্ধ সকাল থেকে। মেঘ বারবার আবিরকে কল দিচ্ছে, কিন্তু কোনো খবর নেই। আবিরের রুমের মাঝেই পায়চারি করছে মেঘ। কয়েকদিন ধরেই মেঘের শরীরটা ভালো নেই। আবিরকে তা জানানো হয়নি। আবির খুবই ভালোবাসে মেঘকে। মেঘ চায় না আবির শুধু শুধু মেঘকে নিয়ে চিন্তা করুক, কিন্তু আজ শরীরটা একটু বেশি খারাপ। তার মাঝেই বড় ভাই তানভীর এবং নিজের সবচেয়ে কাছের বান্ধবী বন্যার বিয়ে। তানভীর ডাকে হঠাৎ। ধ্যান ভাঙল মেঘের। বনু। ভাইয়া। ভাইয়ার কোনো খবর পাওয়া গেল? না ভাইয়া, তুমি একটু রাকিব আর রাসেল ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞেস করো তারা কিছু জানে কি না। ঠিক আছে, তুই টেনশন করিস না, ভাইয়া চলে আসবে। মেঘ বেলকনির কাছে গেল। নিচের দিকে তাকিয়ে আবিরের আসার অপেক্ষা করছে। হঠাৎ পূর্বের কিছু কথা মনে পড়তেই মেঘ একা একা হাসতে থাকলো আর বলল, আমি মাহাদিবা খান মেঘ, মোজাম্মেল খানের একমাত্র রাজকন্যা, তানভীর খানের একমাত্র চোখের মণি। এই বেলকনিতে দাঁড়িয়ে কতই না রাত জেগেছি আমার আবির ভাইয়ের জন্য। আমার আবির ভাই। আজ কোনো লুকোচুরি নেই, নেই কোনো দ্বিধা। আমার আবির ভাই, আমার আবির ভাই, আমার আবির ভাই। চাচাতো ভাইয়ের জন্য কতই না পাগলামি করেছি। আজ আমি তাকে পেয়ে পরিপূর্ণ। আমার জীবনের উপহার হলো আবির ভাইয়ের মতো একজন স্বামী পাওয়া। আজ আবির ভাইয়ের পুরনো একটা চিঠি খুব করে মনে পড়ছে। নীল দিগন্তের ওই উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে। হঠাৎ ফোনের টুংটাং শব্দে ধ্যান ভঙ্গ হলো মেঘ। দেখলো আবির নামে সেভ করা নাম্বার থেকে মেসেজ। মেঘ মুচকি হেসে মেসেজটি পড়া শুরু করলো। ম্যাম, সরি এতটা টেনশন দেওয়ার জন্য, আমি একটু ব্যস্ত ছিলাম। মেঘ বিছানায় গিয়ে বসতেই মনে হলো সারা রাত যে শান্তির ঘুম তার চোখেই নেমে এসেছে। শরীরটা বড্ড বেশি দুর্বল, তাই মেঘ শুয়েই ঘুমিয়ে পড়ল। এদিকে হঠাৎ ফোনের টুংটাং শব্দ শুনে ফোনটা হাতে নিল বন্যা। লাজুক হেসে মনে মনে আওড়ালো, আমার ভিলেন। বন্যা। হ্যালো। তানভীর। নীল দিগন্তের নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা, কপালের ওই টিপ যেন জোনাকির ওই দ্বীপ। তোমার প্রেমে আমি পড়েছি, তুমি করো না মানা। বন্যা। ওই ভিলেন, আজ বড্ড শখ জেগেছে বুঝি? তানভীর। একটু হলে তো দোষ নেই কোথাও। 51% ভিলেন আর 49% হিরো চলবে। বন্যা। বুঝেছি, মেরি ভিলেন। তারপর তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, কি করছো? বন্যা জানালো, তেমন কিছু না। তানভীর। ওকে, তাহলে এখনই তোমাদের গলির মুখে মোখলেস দাদার দোকানের সামনে এসো। বন্যা। কেন? আর এখন তো মাত্র ভোর 6টা বাজে। কেউ দেখলেই হাজারটা প্রশ্ন করবে, বলবে এত সকালে কোথায় যাচ্ছি। তানভীর। প্লিজ বন্যা, আজ অন্তত তোমার ম্যাচিউর চিন্তাভাবনা ছেড়ে মন ও আবেগের কাছে ধরা দাও। বন্যা। এখানে ম্যাচিউর চিন্তার কি আছে? বাড়িতে বিয়ে, আত্মীয় স্বজনরা সবাই এক একজন এক এক স্থানে ঘুমিয়ে আছে, যদি বের হতে ধরা পড়ে যায়। তানভীর। প্লিজ বন্যা, একটু তাড়াতাড়ি এসো। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বড় আব্বু আমার খোঁজ করবে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, প্লিজ তাড়াতাড়ি এসো। বন্যা একটু ভেবে বলল, আসছি। ফাগুন মাস, কোকিলের মিষ্টি সুর ভেসে আসছে। হালকা মৃদু মৃদু বাতাস বইছে। হঠাৎ এক অপরূপা সুন্দরী এসে তানভীরের সামনে দাঁড়ালো। পরনে তার হলুদ লাল পাড়ের শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। তার চুলগুলো ফাগুনের হাওয়ায় মৃদু মৃদু দুলছে। আলতো রাঙা পায়ে সামনে এগিয়ে এসে বলল, কি হয়েছে? তানভীর, আমার বসন্ত এসে গেছে। বন্যা লাজুক হাসল। তানভীরের চোখ যেন আজ বন্যার লাজুক চেহারা থেকে সরছেই না। ভোরের স্নিগ্ধ আলোয় বন্যাকে আজ একটু বেশি আদুরে লাগছে। হঠাৎ সাকিবের ডাকে ধ্যান ভাঙল তানভীরের। ভাইয়া, ভাবিকে দেখে টাস্কি খেলে জ্ঞান হারানোটা রাতের জন্য জমিয়ে রেখো। পৃথিবীতে নতুন ইতিহাস রচিত হবে। খানবাড়ির মেজ ছেলে তার বেগমের সৌন্দর্য দেখে পাশের রাতে জ্ঞান হারিয়েছে। বলেই রাকিব হো হো করে হাসতে লাগলো। তানভীর সাকিবকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দিল। বন্যার দিকে তাকিয়ে দেখল
বন্যা লজ্জায় শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে আছে। তানভীর স্বাভাবিক শক্ত কণ্ঠে বলল, তুই এখানে অপেক্ষা কর, আমি বন্যার সাথে একটু কথা বলেই আসছি। একটু সামনে এগোতেই সাকিব ডাকলো, তানভীর ভাইয়া, রাতের জন্য বাসরটা বাঁচিয়ে রেখো, না হলে বাসর ঘরের ফুলগুলো যে কষ্ট পাবে। তানভীর কটমট করে সাকিবের দিকে তাকালো। পাশেই দেখলো একটা নোংরা ছেঁড়া জুতা পড়ে আছে। সেটা হাতে নিয়েই সাকিবকে ছুঁড়ে মারল। বন্যাকে বলল, চলো, ওর কথায় কান দিও না। বন্যা, কোথায়? তানভীর, এখানেই, বেশি দূর না। তানভীর বন্যাকে নিয়ে কাছাকাছি একটা লেকের পাড়ের টেবিলে বসলো। দুজন বসে আছে। আজ যেন কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ চুপ করে থেকে বন্যায় প্রথমে মুখ খুলল, বলল, মেঘ কেমন আছে? তানভীর, ভালো। বন্যা খেয়াল করলো তানভীর বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছে। সে লজ্জায় আর একটু গুটিয়ে গেল। বন্যা কাপা কণ্ঠে আবার বলল, কেন আসতে বলেছেন? তানভীরের সহজ স্বীকারোক্তি, এমনি, তোমায় দেখতে। বন্যা, ওহ, তাহলে দেখা শেষ হলে আমি আসি। বলেই বন্যা বসা থেকে উঠে এক কদম সামনে বাড়ালো। হঠাৎ তানভীর তার এক হাত ধরে টান দিল। বন্যা পিছন ফিরে দেখলো তানভীর তার বাঁ হাত ধরে নিচে হাঁটু গেড়ে বসে আছে। বন্যা অবাক লোচনে তানভীরকে দেখছে। হঠাৎ তানভীরের নেশাক্ত কণ্ঠের বাণী শুনে বন্যা হুঁশ ফিরে পেল। তানভীর, বন্যা, আজ তোমাকে কতটা সুন্দর লাগছে তা কি তুমি জানো? মনে হচ্ছে এই আগুন ভরা ফাগুনে আমার সামনে এক হলুদিয়া পাখি দাঁড়িয়ে আছে। যতবার তোমাকে দেখি আমার হৃৎস্পন্দন বেড়ে যায়। এমন তো কখনো হয় না অন্য কাউকে দেখার পরে। আমার থেকে দূরে যেও না, তোমাকে আমার কসম, নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি আমার হলুদিয়া পাখি। একবার কবুল করে দেখো, ছেড়ে যাব না কখনো। কিছুক্ষণ চুপ করে থেকে বন্যা বলল, আলহামদুলিল্লাহ, কবুল। বলেই বন্যা ছুটে বাড়ির দিকে পালালো। তানভীর বিভোর দৃষ্টিতে বন্যার লাজুক হয়ে ছুটে যাওয়ার দিকে দেখছে। বন্যা বাড়ির সামনে এসে থামলো। হঠাৎ তার মনে হচ্ছে হাতটা যেন একটু ভারী হয়ে আছে। হাতের দিকে তাকাতেই বন্যা বিস্ময়ের চরম আশ্চর্যে পৌঁছে গেল। এটা কি দেখছে সে? নিজের চোখে যেন আজ বিশ্বাস হচ্ছে না। তার হাতে একটা সোনার আংটি জ্বলজ্বল করছে, আর হাতে মেহেদি দিয়ে লেখা তানভীর। বন্যা তানভীরের কথায় এতটা বিভোর ছিল যে সে দেখেইনি হাতে কি করেছে তানভীর। বন্যা আজ যেন বারবার লজ্জায় লাল হয়ে যাচ্ছে। হাতটাকে শাড়ির আঁচলের নিচে লুকিয়ে বন্যা বাড়ির ভিতরে ঢুকলো। বন্যা বাড়িতে ঢুকে খেয়াল করলো সবাই জেগে আছে। বাড়ির মহিলারা বিয়ের কাজে ব্যস্ত। বন্যা চুপি চুপি সিঁড়ি দিয়ে উপরে ওঠা ধরতেই হঠাৎ তার বোনের ডাকে থমকে দাঁড়ালো। বন্যার বোন সামনে এসে বলল, কিরে, এত সকালে কোথায় গিয়েছিলি? বন্যা, না মানে এখানেই, কোথাও যায়নি তো, আমি তো এখানেই ছিলাম। আপু মুখটাকে একটু কঠোর করে শক্ত কণ্ঠে বলল, ও, তোর হাতে কি হয়েছে? বন্যা, কই, কিছু না তো। আপু, দেখি কি হয়েছে হাতে। বন্যা কিছু না বলে দৌড়ে পালালো রুমের দিকে। পেছন থেকে আপু হাতে তানভীরের নামটা দেখে মুচকি হাসলো, যা বন্যার চোখের আড়ালেই রয়ে গেল। কিন্তু অন্যদিকে আরেক জোড়া চোখ বন্যার সকল কর্মকাণ্ড লক্ষ্য করল। গতকাল বিকেলে বন্যার মামা খালারা সবাই এসেছে। এই যে একটু আগে বন্যার মামাতো ভাই বন্যাকে দেখছিল, মনে হয় কাঁচা চিবিয়ে খাবে। কিন্তু এসব কিছু বন্যার অজানাই রয়ে গেল। বেলা 9টা বাজে। পূর্ব দিগন্তে সূর্য চারদিকে আলো ছড়িয়ে তার কাজ সমাপ্ত করায় ব্যস্ত। ঠিক তখনই খানবাড়ির গেট দিয়ে আবিরের বাইকটা প্রবেশ করলো। আবিরের সাথে আরিফও এসেছে। আরিফের 2 হাত ভরা মিষ্টি। আবির, আম্মু, মামনি, কাকিয়া, কোথায় তোমরা? আবিরের কণ্ঠ শোনা মাত্রই রান্নাঘর থেকে মালিহা খান, হালিমা খান, আকলিমা খান ছুটে আসলো। তারা কিছু বলার আগেই আলী আহমেদ খানের গম্ভীর স্বর শোনা গেল, কোথায় গিয়েছিলে? আর রাতে বাড়ি কেন ফেরোনি? আবির, আমি কিন্তু এখনো বেঁচে আছি। আবির গতকাল সারা রাত ঘুমায়নি। তার চোখ ঘুমে জ্বলছে। তার মাঝে আব্বুর এসব কথা শুনে রাগে চক্ষু রক্তলাল হয়ে গেছে। কিন্তু রাগটা গিলে বলল, হাসপাতালে ছিলাম। গতকাল রাতে রাকিবের ছেলে হয়েছে, সেখানেই ছিলাম। আলী আহমেদ খান কিছুক্ষণ চুপ থেকে বলল, হাসপাতালে ছিলে ভালো কথা, কিন্তু একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করলে না? তুমি কি জানো গতকাল মেঘ মামনি মাঝরাত পর্যন্ত তোমার আসার অপেক্ষা করেছে? আমি রাত 2টায় নিজ কিছু প্রয়োজনে রুম থেকে বের হই, আর তখন দেখি মেঘ মামনি দোতলার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। অন্তত মেয়েটাকে তো জানাতে পারতে। আবির, ফোনে চার্জ ছিল না, আমি ক্লান্ত, উপরে যাচ্ছি।
বলেই আবির বড় বড় পা ফেলে সিঁড়ি পেয়ে উপরে চলে গেল। এদিকে আরিফ মিষ্টিগুলো মালিয়া খানের হাতে দিয়ে সবাইকে মিষ্টিমুখ করাতে বলল। আরিফের দু চোখ তো অন্য আরেক জোড়া চোখ খুঁজতে ব্যস্ত, তাই সে ছাদের দিকে ছুটে চলল। আবির রুমের ভেতর ঢুকে দেখলো মেঘ ঘুমাচ্ছে। আস্তে আস্তে সামনে গিয়ে মেঘের মুখের দিকে ঝুঁকে দাঁড়ালো আর ফিসফিস করে বলল, কি এক অদ্ভুত মায়া আমার কাদম্বিনীর মুখে। যা দেখে এই আবিরের হৃদয় থমকে যায় বারংবার। আবির একটু ঝুঁকে মেঘের কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালো আর ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর আবির গোসল সেরে রুমে ঢুকতেই দেখলো মেঘ ঘুমো ঘুমো চোখে তার দিকেই তাকিয়ে আছে। আবির চোলমোসা বাদ দিয়ে গলায় টাওয়াল ঝুলিয়ে মেঘের সামনে এসে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। বিছানার আধো আধো ঘুম নিয়ে বসে থাকা মেঘের হাত ধরে বলল, ম্যাম আপনি কি রাগ করেছেন? মেঘ, আহিয়ার আপু আপনি এসেছেন? কাল রাতে কত চিন্তায় ছিলাম। আবির, সরি ম্যাম, আসলে গতকাল রাতে তানভীরের গায়ে হলুদের পর ভাবলাম অফিসে যাই, কিছু জরুরি ডকুমেন্ট নিয়ে আসি। এমনিতেই তানভীরের বিয়ের চক্করে গত এক সপ্তাহ ঠিকমতো অফিসে যেতে পারিনি। আগামী সোমবার একটা ক্লায়েন্ট মিটিং আছে, তাই ভাবলাম বাকি কাজটা বাড়িতেই সেরে নিব। আমি পৌঁছানোর পরপরই রাকিবের কল আসলো, বলল তাড়াতাড়ি হসপিটালে যেতে। রিয়ার ব্যথা উঠেছে, সিজারের আগে ব্লাড লাগবে। রাকিবের সাথে আগেই কথা ছিল, রিয়ার ব্লাড লাগলে আমি দিব, কারণ আমাদের ব্লাড গ্রুপ একরকম। তাই তখনই ছুটে যায় হাসপাতালে, ব্লাড দেই। আর রিয়া রাকিবের ফুটফুটে একটা ছেলেবাবু হয়েছে জানো। ফোনে চার্জ ছিল না, তাই তোমাকে সাথে সাথে জানাতে পারিনি। সেখানে ঝামেলা শেষ করে ডিরেক্ট অফিসে যাই, তোমাকে মেসেজ দিই, তারপর বাকি কাজ সেরে এখন ফিরলাম। বুঝেছেন ম্যাম? মেঘ, আপনি রেস্ট নিন, আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। আবির, মেঘ তোকে এখন কোথাও যেতে হবে না, আমি অফিস থেকে ব্রেকফাস্ট করেই এসেছি। মাত্র এক রাত বাড়িতে ছিলাম না, চোখে মুখের কি অবস্থা করেছিস তুই? তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? মেঘ নিচের দিকে তাকিয়ে আছে, হঠাৎ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আবির ভাই আপনি প্লিজ রাতে কোথাও যাবেন না, আমার অনেক একা একা লাগে, কিচ্ছু ভালো লাগে না। আবির মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা যাব না, এখন তো একটু বুকে আসেন, আপনাকে ছাড়া আমার বুকটা যে মরুভূমির মতো শুকিয়ে আছে। মেঘ তখনই আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ল। আবির মেঘের হঠাৎ কর্মকাণ্ডে দু কদম পিছিয়ে গেল, তারপর মেঘকে বুকের মাঝে লুকিয়ে নিল আবির। আবির, মেঘ তুই কি জানিস তোকে ভালোবাসার তৃষ্ণা আমার এ জন্মে মিটবে না, মৃত্যুর আগ পর্যন্ত তোকে ভালোবাসবো, আমৃত্যু ভালোবাসবো। যদি মৃত্যুর পরেও কোনো জন্ম থাকে তখনও তোর ভালোবাসা পাওয়ার জন্য তোর পিছু নিব। মেঘ, আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। আরিফ ছাদে গিয়ে কাউকে দেখতে পেল না, তাই তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে নিচে আসছে। এতটাই তাড়াতাড়ি যে সামনে এক কিশোরী বেয়ে উপরে উঠছে তা খেয়ালই করেনি। মিম সামনে পড়ায় আরিফ ভরকে গেল, নিজের ব্যালেন্স ঠিক না রাখতে পেরে কিছুটা সামনে ঝুঁকে গেল। তখনই মিম আরিফের বুকে হাত রেখে তাকে আটকে দিল। মিমের এমন মুহূর্তের জন্য মনে হলো তার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। কিশোরীর মন শিহরিত হয়ে সারা শরীর কাঁপছে। আরিফ আজ যেন বোকা হয়ে গেছে, তার হৃদয়ে এক অদ্ভুত তোলপাড় হচ্ছে, যা হয়তো ওই পাশের কিশোরী বুঝতেই পারল না। হঠাৎ নিচ থেকে মেঘের ডাক শুনে দুজন সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু এখনও মিমের দুহাত আরিফের বুকে। মিম হুঁশ ফিরে পেতেই হাত সরাতে চাইল, কিন্তু আরিফ তার বা বুকে রাখা মিমের হাত খপ করে ধরে বুকের বা পাশে চেপে ধরল আর বলল, প্রেয়সী তুমি কি শুনতে পাচ্ছ এই হৃদয়ের ধুকপুকানি? মিম যেন আজ শীতল হয়ে জমে গেছে আরিফের ছোঁয়া পেয়ে। সে স্তব্ধ, নির্বাক, তার কানে আরিফের কথাগুলো হয়তো পৌঁছায়নি। আবার মেঘের ডাক ভেসে আসতেই মিম হন্তদন্ত হয়ে নিচে নামল। মেঘ, কিরে কখন থেকে ডাকছি, ছাদে কি করছিলি? মিম, না মানে আপু আমার তো ছাদে একটা ড্রেস শুকাতে দেওয়া ছিল, ওটা আনতে গিয়েছিলাম। মেঘ, তাহলে ড্রেস কোথায়? মিম, তোমার ডাক শুনে নিচে চলে আসলাম, তাই আর আনিনি। মেঘ, আচ্ছা শোন, এই লেহেঙ্গাটা নিয়ে যা, ভাইয়া দিয়েছে, বলেছে বন্যাদের বাড়িতে যাওয়ার সময় পরতে। মেঘ, কিন্তু আপু এটা তো পুরো বন্যা আপুর লেহেঙ্গার মতো। মেঘ, তোর কি মনে নেই ভাইয়াকে বলেছিলাম ভাইয়ার বিয়েতে আমরা তিনজন একরকম লেহেঙ্গা পরব? মিম, ও হ্যাঁ মনে পড়েছে। মেঘ, একটু পর আমি তোর রুমে আসব, তারপর একসাথে রেডি হব। মিম, আপু আবির ভাই এসেছে? মেঘ, এখন ঘুমাচ্ছে। মিম, ও ঠিক আছে আমি রুমে যাই, বলেই মিম চলে আসলো।
মেঘ নিচে আসলো। দেখলো মালিহা খান, হালিমা খান, আকলিমা খান মেহমানের নাস্তা দিতে ব্যস্ত। মাহমুদা খান আবিরের মামি ও মিমের খালার সাথে গল্প করছে। মিম মাহমুদা খানের কাছে গিয়ে তার কাঁধে মাথা রাখলো। মাহমুদা খান, কি হয়েছে মেঘ, শরীর ঠিক আছে? মেঘ, ভাবছি। মাহমুদা খান, কি ভাবছিস? মেঘ, ভাবছি এই যে বিয়ের পর এখন তুমি আর আমায় আদর করো না। মাহমুদা খান মেঘের কান টেনে ধরে বলল, ওরে দুষ্টু, তুই আর বড় হবি না? মেঘ খিলখিল করে হেসে দিল। মালা হেসে দিল। মালা দূরে চেয়ারে বসে মেঘকে দেখছে। গত 2 মাস আগে মালার বিয়ে হয়েছে। স্বামী প্রবাসী। বিয়ের 1 মাস পরে মালাকে রেখে তার স্বামী প্রবাসে পাড়ি জমিয়েছে। মালা মেঘকে দেখে ভাবছে, একটা মেয়ে কিভাবে এতটা ভাগ্যবতী হয়, যার জীবনে আবির ভাইয়ের মতো একটা স্বামী আছে, তার জীবনে আর কিছু প্রয়োজন নেই। মেঘ, তুমি সত্যি একজন ভাগ্যবতী, যাকে আমি হাজার চেয়েও পাইনি। সে তোমাকে বহু বছর আগেই নিজে থেকে ধরা দিয়েছে। ভেবেই মালা দীর্ঘশ্বাস ফেলল। মিম দৌড়ে গিয়ে রুমে ধপাস করে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। বাম হাতটা বুকে চেপে আছে। আজকাল আবিরকে দেখলেই তার হৃদস্পন্দনটা বেড়ে যায়। বুকের ভেতর কেমন জানি ধুকপুক করে। তার সামনে পড়লে অনেক লজ্জা লাগে। তাহলে এটার নাম কি কিশোরী বয়সের আবেগ? অন্যদিকে আরিফ আবার ছাদে চলে গেল। কিছুক্ষণ ছাদের সোফায় বসে থাকার পর একটা রক্তিম গোলাপের দিকে তার চোখ আটকালো। সে মুহূর্তেই উঠে গিয়ে তা ছিঁড়ে এনে আবার সোফায় এসে বসলো। আরিফ গোলাপটিকে দেখছে। গভীর দৃষ্টিতে দেখছে। হয়তো এই গোলাপের মাঝে তার প্রেয়সীর লাজের রক্তিম চেহারাটা সে খুঁজছে। হঠাৎ আকাশের পানে তাকিয়ে আরিফ বলে উঠল, প্রেয়সী, আমি তোমাকে চাই, সব সময় চাই। জানি না আমাদের কখনো মিলন হবে কিনা, কিন্তু মৃত্যুর পরেও আমার হৃদয় থেকে ভালোবাসা একটুও কমবে না। তারপরও যদি আমি তোমাকে না পাই, তুমি আমার হৃদয় থেকে একটুও বিচ্ছিন্ন হবে না। বাস্তবে না হও, কল্পনাতে তুমি শুধু আমার।